আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী আজম স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রথম আমার পরিচয় দিচ্ছি, তোমরা আমাকে চেনো। আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক, আলী আজম স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে পড়ব মাধ্যমিক বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর একটি কবিতা। প্রথমে আমরা দেখে নিলাম, সেগুলো একটু লক্ষ্য করো। এখানে বঙ্গবন্ধু ৭ই মার্চের ছবি দেখা যাচ্ছে, একটা খোলা মাঠ ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা একটি খোলা মাঠ আমরা দেখতে পাচ্ছি। দেখো ছবিতে আর কি দেখতে পাচ্ছ? দেখো সূর্যোদয়ের দৃশ্য, আবহমান বাংলার ধান কাটার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ছবিগুলো থেকে আমরা আমাদের পাঠ আজকে নির্ধারণ করেছি, সেই দিন এই মাঠ। এই কবিতাটি লিখেছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। তোমরা জীবনানন্দ দাশের ছবিটি দেখো। তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। আমরা এই পাঠে আমাদের শিখন ফলগুলো আমরা একটু জেনে নিই। এই কবিতা পড়ে শিক্ষার্থীরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে, প্রথম কবি সম্পর্কে বলতে পারবে, প্রকৃতি সম্পর্কে বলতে পারবে, প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির প্রবাহ চেতনা জ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে, প্রকৃতির অপরন্ত দানের দিক সম্পর্কে বলতে পারবে। তোমরা জীবনানন্দ দাশকে দেখতে পাচ্ছ। কবির পরিচিতি আমরা পড়ব। জীবনানন্দ দাশ 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যানন্দ দাশ, তার মাতার নাম কুসুম কুমারী দাস। তিনি একজন কবি ছিলেন। আমরা ছোটবেলায় পড়েছিলাম, আমাদের দেশে হবে সেই ছিল কবি, কথায় না বড় হবে হয়ে কাজে বড় হবে। এই কবিতাটা কিন্তু কুসুম কুমারী দাস লিখেছিলেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন জীবনানন্দ দাশ। ব্রজমোহন কলেজ এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজে তিনি শিক্ষা লাভ করেন। বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্য কবি নিমগ্ন চিত্ত, অর্থাৎ বাংলার প্রকৃতি কবিকে অত্যন্ত গভীরভাবে আকর্ষণ করত। জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত। তিনি অধ্যাপনা শুরু করেন এবং সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। এদেশের গাছপালা, লতাগুল্ম, ফুল পাখি তার আজন্ম প্রিয়। কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। এই জন্য তিনি বাংলাকে বলেছিলেন রূপসী বাংলা। জীবনানন্দ দাশ আমাদের জন্য অনেক সাহিত্য রেখে গেছেন। তার সাহিত্যগুলো একটু দেখি। ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, কবিতার কথা, তারা কয়েকটি বই, বলায় বলা কালবেলা, মাল্যবান, সুচিত্র ইত্যাদি। কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। আমাদের একটা প্রশ্ন, ট্রাম কিরকম? আমরা চিত্রে দেখতে পাচ্ছি কলকাতার রাস্তায় চলা ট্রাম।
আমরা এই কবিতার গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা একটু জেনে নিই। স্তব্ধ একটি শব্দ, অর্থাৎ নিশ্চল, নিঃস্বর, নিস্পন্দন, কোনো আওয়াজ নেই, চতুর্দিকে একেবারে কোনো শুনশান নীরবতা, এরকম একটা পরিবেশকে আমরা বলি স্তব্ধ। নক্ষত্র, তারা, তারকা, যেটা আমরা রাতের বেলা মহাকাশে আমরা যে সমস্ত উজ্জ্বল আলোকবিন্দু দেখি, এগুলো হলো এক একটি নক্ষত্র। কলরব, কোলাহল, সম্মিলিত গুঞ্জন, অনেক মানুষ একসাথে যখন কথা বলে, পাখি গান করে, সেটাকে আমরা বলি কলরব। এরপর আছে লক্ষ্মী পেঁচা, যেমন হলো সুলক্ষণযুক্ত পেঁচা, যেটা ভালো লক্ষণ আমাদের জন্য নিয়ে আসে। এরপর আছে খেয়া নৌকা, খাল বা নদী পারাপারের জন্য যে নৌকা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় খেয়া নৌকা। এরপর আছে বেবিলন। বেবিলন হলো ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন সভ্যতার নাম। বেবিলন হলো ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন সভ্যতার নাম। তাহলে আমরা এই পর্যায়ে আমাদের কবিতার শিক্ষকের আদর্শ পাঠ, তোমরা কবিতা যে এই ছবির মধ্যে দেখছো, একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে পাঠ করে শোনাচ্ছেন, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে সেটা ধরছে। তাহলে তোমরাও একটু ধরো, আমরা কবিতাটা পড়ি। কবিতাটা নাম হলো সেই দিন এই মাঠ, লিখেছেন জীবনানন্দ দাশ। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে, সেই জন্য দেখিব স্বপ্ন, সোনার স্বপ্ন সাত পৃথিবীতে কবে আর ঝরে, আমি চলে যাব বলে, চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্ন সাত পৃথিবীতে কবে আর ঝরে, চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকোগুলো এসে লেগেছে ছড়ের খুব কাছে, পৃথিবীর এই সব গল্প বেছে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। তোমরা কবিতাটি লক্ষ্য করেছ। এরপরে আমাদের যে পাঠ, শিক্ষার্থীদের কবিতাটি সরব পাঠ, অর্থাৎ তোমাদেরকে এই কবিতাটি পাঠ করতে হবে। একজন শিক্ষার্থী কবিতাটি পাঠ করছে, আমরা দেখতে পাচ্ছি চিত্রে। এরপরে আমরা কবিতাটি চিত্রের সাহায্যে বিশ্লেষণ করব। এখানে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, অর্থাৎ আমাদের যে এই চরণটির মধ্যে কবি বুঝিয়েছে স্তব্ধতা, নিশ্চুপ। সেই দিন অর্থে কবি সময়ের একটি প্রেক্ষিতকে তুলে ধরেছেন। সময় প্রবাহমান, তাই নদীর স্রোত বা বাতাসের মতো সেও অনবরত বই চলে। তবে কবি ফিরে গেছেন ভবিষ্যৎকালে কোনো এক সময়ে। তিনি বিশ্বাস করেন রূপময় রহস্যময় প্রকৃতি সেদিনও তার স্বরূপকে উজ্জীবিত রাখবে। আজকের মতো সেদিনও প্রকৃতি তার অফুরন্ত সূর্য নিয়ে প্রতীক্ষা করবে মানুষের জন্য। সেই দিনের কর্মকোলাহল কখনো স্তব্ধ হবে না। এরপর আমরা আরেকটি কবিতা চরণ পড়ব। এই নদী নক্ষত্রের তলে, একটা কবিতা লেখা আছে এখানে। কবিতা একটি লাইন। কবি সমগ্র পৃথিবীকে বুঝিয়েছেন। কবির মতে পৃথিবীতে প্রাণীর যে প্রবাহ ও ঘটনার যে নিয়ত আবর্তন, তার চিরন্তন। পৃথিবীর পৃষ্ঠে প্রাণের প্রবাহ কখনো থামবে না, আর ঘটানোর ফলস্বরূপ শেষ হবে না। হয়তো একসময় কবি থাকবেন না, বা বর্তমানে কেউ থাকবে না, কিন্তু সেসব স্থান নবীনদের দ্বারা দখল হয়ে যাবে। এই নদী নক্ষত্রের তলে তথা সমগ্র পৃথিবীতে কিছুই থেমে থাকবে না, পৃথিবী তার গতিতেই চলবে। আমরা এই রাস্তা পথে, এই চলার পথে আমরা এক একজন হারিয়ে যাব, কিন্তু পৃথিবীর যেই গতি সেটা চিরকাল বহমান থাকবে। সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্ন সাত পৃথিবীর কবে আর ঝরে। আমাদের স্বপ্নের কোনো শেষ নেই। মানুষ কল্পনা বিলাসী, মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে ভালোবাসে,
এই স্বপ্ন কখনো শেষ হবে না। যে মানুষ আজকে চলে যাবে, আজকে মৃত্যুবরণ করবে, তার মনেও অনেক স্বপ্ন থাকে। তাহলে স্বপ্ন কখনো শেষ হয় না, স্বপ্নের কোনো মৃত্যু নেই, স্বপ্ন এভাবে চলতেই থাকে। এরপরে এই নিত্যদিনের ভাঙ্গা গড়ার খেলায় মানুষ ও মানব নির্মিত সভ্যতার বিনাশ ঘটলেও প্রকৃতি তার আপন নিয়মে মানুষের স্বপ্ন সাধকে পূরণ করে যাবে। বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ, রস, গন্ধ কখনো হারিয়ে ফেলবে না। কবি বলেছেন, তিনি যখন থাকবেন না তখন প্রকৃতি তার অপূর্ব ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন সাধ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। আমি চলে যাব বলে ছাদটা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে। আমরা চালতা ফুল দেখেছি ছবিতে। এই চরণ দ্বারা কবি বুঝিয়েছেন শিশির অর্থ নিহার বা হিম। প্রকৃতির ছোট থেকে ছোট জিনিসের সৌন্দর্য কবির কাছে অধরা নয়। তাই শীতে শিশির বা চালতা ফুলের সৌন্দর্য চোখ থেকে হারিয়ে যায়নি। তার চালতা ফুলের উপর শিশির বিন্দু পড়ছে, তখন তার আরো রহস্যময় সৌন্দর্য সৃষ্টি করেছে। কবি মনে করেন পৃথিবীতে তার থাকা না থাকার উপর এই সৌন্দর্য নির্ভর করে না। এই সৌন্দর্য চিরকালীন এবং প্রকৃতি তার সবসময় সময়ের পর সময় থেকে যাবে। এটা আবহাওয়া কাল চলতেই থাকবে। লক্ষ্মী পেশা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। আমরা হিন্দুদের একটি দেবতা হলো লক্ষ্মী, তার সাথে একটি লক্ষ্মী পেশা ছবি দেখতে পাচ্ছি। এই চরণ দ্বারা কবি কি বুঝিয়েছেন আমরা একটু লক্ষ্য করি। লক্ষ্মী পেশা হচ্ছে পাখি বিশেষ, আর লক্ষ্মী হচ্ছেন পৌরাণিক ও লৌকিক দেবী। পুরাণ অনুসারে লক্ষ্মী হচ্ছে সৌন্দর্য সমৃদ্ধির দেবী, আর তার বাহন হচ্ছে পেঁচা। আবার পেঁচা হচ্ছে একটি লৌকিক পাখি, আর দেবী লক্ষ্মী ও লৌকিক ভাবে পূজিত হন। কবি মনে করেন লৌকিক পাখি যেমন প্রকৃতির বিশেষ এক তাৎপর্যকে ধারণ করে, তেমনি দেবী লক্ষ্মীর মধ্যেও আছে প্রকৃতির বিশেষ রূপ। বাংলার প্রাকৃতিক সমৃদ্ধ বোঝাতে আমরা লক্ষ্মী শ্রী কথাটি ব্যবহার করি। কবি মনে করেন এই সময় হারিয়ে গেলেও প্রকৃতি থেকে এই লক্ষ্মীশ্রী হারিয়ে যাবে না। প্রকৃতির বৈচিত্র্যের লক্ষ্মী পেছাও গেয়ে যাবে, তার অনন্তকাল ধরে তার গান গেয়ে যাবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমরা এখানে তিনটি দৃশ্য ছবি দেখতে পাচ্ছি। মানুষের স্বপ্ন, মানুষের কল্পনা, মানুষের আনন্দ বেদনা কিছু ছবি। এই ছড়ের দ্বারা কবি কি বুঝিয়েছেন আমরা একটু লক্ষ্য করি। নিত্যদিনের ভাঙা গড়ার খেলায় মানুষ ও মানব নির্মিত সভ্যতার বিনাশ ঘটলেও প্রকৃতি তার আপন নিয়ম মানুষের স্বপ্ন সাধকে পূরণ করে যাবে। বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ, রস, গন্ধ কখনোই হারিয়ে ফেলবে না। কবি বলেছেন, তিনি যখন থাকবেন না তখন প্রকৃতির অপরূপ সৌন্দর্য দিয়ে মানুষের স্বপ্ন সাধ ও কল্পনাকে তৃপ্তি করে যাবে। কবিতার আরেকটি লাইন, চারিদিকে শান্ত বাতি, বিধে গন্ধ, মৃদু কলরব। এই কবিতারা এই অংশ দ্বারা বুঝিয়েছেন গ্রামের স্নিগ্ধ পরিবেশকে বোঝানো হয়েছে। গ্রাম মানেই প্রকৃতির মাঝে জেগে থাকা কিছু ঘর বাড়ি শ্রমগোষ্ঠী। সেখানে কৃষকের কুড়ে ঘর, সন্ধ্যার পরে জ্বলে উঠে বাতি, দূর থেকে দেখলে মনে হয় জোনাক পোকা স্থির হয়ে জ্বলছে। শান্ত ওই পরিবেশের কথা কবি এখানে কল্পনা করেছেন। পৃথিবীর এই সব গল্প বিচির কাল। পৃথিবীর এই গল্পের কখনো শেষ নেই, এই গল্প চলতে থাকে। কবি এখানে প্রকৃতির উপম রহস্যের দীর্ঘস্থায়িত্বকে বুঝিয়েছেন। এই প্রকৃতির যেই দৃশ্য, এগুলা কিন্তু দীর্ঘস্থায়ী। মানুষের তৈরি যে সভ্যতা সেটা ক্ষণস্থায়ী। প্রকৃতির নিবিষ্ট কবি প্রকৃতির উপময় বৈচিত্র্যের প্রতি সমর্পণ করেছেন নিজেকে। তাই প্রকৃতির মাঝে তিনি নির্জনতার যে গল্প শুনতে পান, সেই গল্প তার কাছে ক্ষণকালের বলে মনে হয় না। কারণ তার দৃঢ় বিশ্বাস এই গল্প তার সময়কে ছাড়িয়ে মহাকালের বিস্তারে নিজেকে মেলে ধরবে। এ কারণে তার সঙ্গে এক সময় হারিয়ে যাওয়া যাবে না। পৃথিবীর শেষ অবধি কবি গল্পের এই গল্পময় বেঁচে থাকবে। অর্থাৎ আমাদের গল্প কখনো শেষ হবে না। এরপরে কবিতা একটি লাইন আছে, এশিরিয়া দুলোয়াজ বেবিলন ছাই হয়ে আছে। এশিরিয়া এখানে
মিশর সভ্যতা, সিন্ধু সভ্যতা, বেবিলন সভ্যতা, বিভিন্ন পৃথিবীর সভ্যতাগুলো শত শত বছরের, হাজার হাজার বছরের মানুষের অক্লান্ত পরিশ্রমে তৈরি এই সমস্ত সভ্যতা। কিন্তু আজকে এই সমস্ত সভ্যতাগুলো আজকে বিলীন প্রায়, ধ্বংসাবশেষ আমরা আবিষ্কার করছি মাটির নিচ থেকে খুঁড়ে খুঁড়ে। কিন্তু এই সমস্ত সভ্যতাগুলো যারা তৈরি করেছেন তারা নেই, এই সমস্ত সভ্যতাগুলো আজকে লুপ্তপ্রায় হারিয়ে গেছে। কিন্তু প্রকৃতির যে সুদৃশ্য, যে সুন্দর ফুল, সুন্দর ফল, পাখির কণ্ঠের গান, শস্য ফুলের যে হলুদ আভা, সকালবেলার সূর্যের যে রোশন, সেটা চিরস্থায়ী। এটা কখনো মলিন হয় না, এটা কখনো নিস্তব্ধ হয় না। এ দ্বারা বুঝিয়েছে এখানে কবি, মানুষের তৈরি সভ্যতা ক্ষণস্থায়ী কিন্তু প্রকৃতি চিরন্তন। প্রকৃতির রূপ রস গন্ধ চিরবিরাজমান। পৃথিবীর বড় বড় সভ্যতাগুলো কালের বিবর্তনে চির হারিয়ে গেছে। আজ কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য তা চিরবহমান, এর কোনো ক্ষয় নেই, এর কোনো লয় নেই। এখন আমরা কবিতাটি আলোচনা করেছি, তোমাদেরকে কিছু প্রশ্ন করি। জীবনানন্দ দাশ কোন পেশায় নিয়োজিত ছিলেন? উত্তর হলো কি, অধ্যাপনায়, অর্থাৎ তিনি কলেজ শিক্ষার্থীদেরকে পড়াতেন। নদী কোথায় বসে স্বপ্ন দেখবে? নক্ষত্রের তলে। সেদিন এই মাঠ স্তব্ধ হবে না জানি। এখানে মাঠ বলতে কবি কি বুঝিয়েছে? এটা হলো প্রকৃতি। সেই দিনে কবিতা কবির প্রাধান্য পেয়েছে প্রকৃতির চিরন্তনতা। সোনার স্বপ্নরাত পৃথিবীতে কবে আর ঝরে, পংক্তিতে কোন অনুভূতির প্রকাশ পেয়েছে? আকাঙ্ক্ষার ব্যাপ্তি। সোনার স্বপ্নসাত পৃথিবীতে কবে আর ঝরে, এটা কখনো ঝরে যাবে না, এটা সবসময় থাকবে, এটা চিরন্তন। এখানে একটি মূল্যায়ন পরীক্ষা, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাইবা তুমি ডাকলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা মনে রাখলে। এটা রবীন্দ্রনাথের একটি কবিতার একটি গানের কয়েকটি চরণ। এখানে এই দৃশ্যের কারণ হলো সৃষ্টির জন্য, নাকি ঐতিহ্যের জন্য, নাকি নিত্যতার জন্য, নাকি ভালো লাগার জন্য? তোমরা উত্তরটা বের করবে। এরপরে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো ঠিকই, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাইবা তুমি ডাকলে, তারার পানে চেয়েছে নাইবা মনে রাখলে। এখন এই উদ্দীপকের আলোকে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। উদ্দীপকের ভাবের সাথে সাদৃশ্য রয়েছে কোন বাক্যের? উত্তরগুলো খেয়াল করো। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, খেয়া নৌকোগুলো এসে গেছে, লেগেছে চরের খুব কাছে, সে রাত হলো আজ বেবিলন ছাই হয়ে আছে, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না জানি। এই সাথে উত্তরগুলা তোমরা বের করবে। তো এই শিক্ষার্থীবৃন্দ, আমরা এর মাঝে এই কবিতাটি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।